আর একটা উইকেন্ড প্ল্যান করে নিলাম যাব সায়াদ্রি পাহাড়ের পাদদেশে ছবির মতন একটি গ্রামে। থাকবো প্রকৃতির মাঝে পাহাড়ে ঘেরা এক সুন্দর হোমস্টেতে। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আজকের সফর শুরু হলো পুনা স্টেশন থেকে। সকাল 6:25 12148 কোলাপুর এক্সপ্রেসে চেপে পড়লাম। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। দৈনন্দিন একঘেয়েমি থেকে মুক্তির আনন্দে মনটা আলাদাই মেতে উঠেছিল। আহা, কি ভালোই না লাগছে। ট্রেনের সাথে চলছে সায়াদ্রি পাহাড়ের রেঞ্জ। কোথাও সবুজে ঢাকা, কোথাও রুক্ষ পাথুরে পাহাড়। মাঝে মধ্যেই বদলে যাচ্ছে দৃশ্যপট। দূরের পাহাড়গুলো মেঘের আঁচলের আড়ালে চলে যাচ্ছে। ট্রেনের দুলুনির সাথে পর্বতশ্রেণীর সৌন্দর্য দেখার অভিজ্ঞতাই আলাদা। আমার তো দারুণ লাগছে। সিনসিনারি দেখতে দেখতেই পৌঁছে গেলাম গন্তব্যে। এই পাহাড়ি গ্রামটায় পৌঁছতে গেলে পুনা থেকে সাতারা স্টেশনে নামতে হবে। এই যে নেমে পড়লাম স্টেশনে। আমাদের স্টেশন থেকে পিক আপ করতে হোমস্টে থেকে গাড়ি আসবে। গাড়ি চেপে রওনা দিলাম। যা, বলাই তো হলো না আজকের ডেস্টিনেশনের কথা। গ্রামটির নাম ওয়াই। উচ্চারণে ইংরাজি অ্যালফাবেটের সাথে সাদৃশ্য থাকলেও বানানটি কিন্তু WAI। পুনে থেকে এই ওয়াইয়ের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আর সাতারা স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার মতন। এখন আমরা আনন্দবন রিসর্টে এসে পড়েছি। এটাই আজকে আমাদের প্রকৃতির মাঝে থাকার আস্তানা। ভারী সুন্দর জায়গাটা। 2-1 দিনের জন্য ছুটি কাটানোর আদর্শ প্লেস। বেশ অনেক ধরনের প্রপার্টি রয়েছে এখানে। এলিগেন্ট সুইটস উইথ প্রাইভেট ব্যালকনি। এর নাম দেওয়া হয়েছে রাত রানী। এই প্রপার্টিগুলোর নাম গুলমোহর, যা ঐতিহ্যবাহী জাম্বা পাথর দিয়ে তৈরি। ইন্দ্রধনুষ অ্যাপার্টমেন্টস, এগুলি ভালো স্পেসিয়াস উইথ ফ্রেঞ্চ উইন্ডোজ। এই রিসর্টের বুকিং লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এগুলি হচ্ছে কটেজেস। আমরা আজকে কটেজেই থাকব। চলুন আমাদের কটেজের রুম ট্যুরটা করাই। এই রুমটা আমাদের। এখান দিয়ে ঢুকছি, আমাদের রুমে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের রুম। দুটো বেতের চেয়ার, এখানে একটা টেবিল, তার সাথে চায়ের সরঞ্জাম, জল সব দেওয়া আছে। একটা কাপবোর্ড, ডবল বেড। আর এইটা হচ্ছে ছাদ। রুফটা দেখুন। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা দরজা আছে। এটা যে সামনে লন,
দেখুন কি সুন্দরভাবে কটেজের গায়ে ক্রিপারগুলো রয়েছে। এগুলি কিন্তু অরিজিনাল, আর্টিফিশিয়াল নয়। ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। কটেজের বারান্দায় দাঁড়ালে সামনে সাহিদ্রি পাহাড়ের রেঞ্জ। সবুজের সমারোহ আর নানা ধরনের পাখিদের কুজনে জায়গাটিকে বড়ই মনোমুগ্ধকর করে তুলেছে। ঘুরে ঘুরে দেখছিলাম এই রিসর্টটা, চারিপাশে ঘন গাছপালা, প্রচুর নারকেল গাছ দেখছি, সুন্দর সাজানো, নিঃসন্দেহে এক শান্তিময় পরিবেশ, প্রকৃতির কাছাকাছি থাকার এক অনন্য অনুভূতি। এই রিসর্ট থেকে ধুম ড্যাম মাত্র 4 কিলোমিটার দূরে। মহাবালেশ্বর এপিসোড 1-এ পাহাড়ের উপর থেকে ধুম ড্যাম আপনাদের দেখিয়েছি। আজকের প্ল্যান আছে ইভিনিংটা ধুম ড্যামে কাটানোর। তাই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম ধুম ড্যাম ও সেখানে সূর্যাস্ত দেখতে। মহাবালেশ্বরের পাহাড় থেকে উৎপত্তি হওয়া কৃষ্ণা নদীর জলে বাঁধ দিয়েছে এই ধুম ড্যাম। আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর রিসর্ট আছে, একদম ধুম লেক ফেসিং। অসাধারণ ল্যান্ডস্কেপ, চারিধারে সাহিদ্রি পাহাড়, মধ্যেখানে বিশাল জলাশয়। আপনাদের স্কুলে আঁকা ছোটবেলার সেই সিনারির কথা মনে আছে, যেখানে থাকতো বড় বড় পাহাড়, মাঝখানে থাকতো স্বচ্ছ জল, আর আশেপাশে ছিল প্রশস্ত সবুজ ঘাসে ঢাকা মসৃণ জমি? ঠিক সেই রকমই এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হলো এই ধুম লেক। আমি যখন প্রথমবার এখানে এলাম অ্যান্ড আশপাশটা তাকিয়ে দেখলাম, আমার মনে হলো সেই ক্লাস 6-7-এ এঁকেছিলাম যে সিনারি, সেটা আজ যেন কাট কপি পেস্ট হয়ে এখানে চলে এসছে। একদম অবিকল নকল আমার কল্পনা সিনারি এখানে এসে যেন প্রাণ পেয়েছে। সবুজ পাহাড়ে ঘেরা এই লেকটি তার স্বচ্ছ জলের জন্য বিখ্যাত, যেখানে আকাশের নীলিমা প্রতিফলিত হয়ে এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করে। সূর্যাস্তের সময় সোনালি রশ্মি যখন জলের উপরে পড়ে, তখন এটি এক অপরূপ রূপ ধারণ করে। প্রকৃতি প্রেমীদের জন্য এই ধুম লেকটি হচ্ছে একেবারে তাদের ড্রিম কাম ট্রু ডেস্টিনেশন। আমরা বেশ আলো থাকতে থাকতেই ধুম লেকে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের লক্ষ্য ছিল সূর্যাস্তের অসাধারণ দৃশ্যটি উপভোগ করা। রিসর্টের ম্যানেজার এবং আমার সহকর্মীদের মুখে বহুবার শুনেছি কিভাবে সূর্যাস্তের সময় আকাশ একটি রঙিন ক্যানভাসে পরিণত হয়, তাই সেটি কোনোভাবেই মিস করা যেত না। ওখানে পৌঁছে দেখি আমাদের মতন অনেক প্রকৃতিপ্রেমী সেখানে জড়ো হয়েছেন সূর্যাস্তের মায়াবী মুহূর্তটি দেখবার জন্যে। কিছু মানুষ তো আবার তাদের পোষ্যদেরকেও সঙ্গে নিয়ে এসেছেন। জানেন, ধুম লেকে পৌঁছে আমার প্রথম যে কথাটি মনে এসেছিল সেটি হলো রাঁচির পাত্রাতু লেকের কথা। আচ্ছা, আপনারা কেউ রাঁচি বেড়াতে গেছেন বা পাত্রাতু ভ্যালি বা পাত্রাতু লেক দেখেছেন? যদি দেখে থাকেন আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। কয়েক বছর আগে আমার 2 বন্ধুর সৌজন্যে ওই পাত্রাতু লেকের অপরূপ সৌন্দর্য দেখবার সৌভাগ্য হয়েছিল। ধুম লেকটাও খানিকটা আমার পাত্রাতু লেকের মতনই মনে হয়েছে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, এই লেকটা বেশ বড়সড়। আশপাশটা ঘুরে দেখতে দেখতে আমার হঠাৎই এক উঁচু ঢিপির মতন জায়গা চোখে পড়েছিল। জায়গাটি না একটু নির্জনে ছিল, মানে এই যেখানে আপনি লোকজন দেখতে পাচ্ছেন এর থেকে একটু দূরে। ওখানে গিয়ে আমি আমার ফোনটা আর স্পিকারটা নিয়ে চুপচাপ বসি। বিশ্বাস করুন, আমি না কিভাবে হারিয়ে গিয়েছিলাম। আমি তখন বুঝতে পারি এই ধুম লেকের আসল হাইলাইট কিন্তু এই পাহাড় পর্বত আর এই জলাশয় সেটি নয়। আসল হাইলাইট ছিল ওই জলের সেই মায়াবী সুর, এক অদ্ভুত মিষ্টি কলকলো রব যা প্রকৃতির হৃদস্পন্দনকে ডিট্টো রেপ্লিকেট করে।
আমি হলপ করে বলতে পারি, আপনিও যদি আমার মতন শান্তিপ্রিয় হন, তাহলে আপনিও ওই মায়ার সুরে আবদ্ধ হবেনই। ওইখানে বসে সময়ের কোনো হিসাব আমার ছিল না। এখনও মনে আছে আমার, আমি মোবাইলে ইন্দুবালা ভাতের হোটেলের সেই দেহতরি গানটি চালিয়েছিলাম। মানে ওটা প্রথমে চালিয়েছিলাম, তারপরে আরও কিছু ভাটিয়ালি গান, মন মাঝিরে এইসব চলছিল। স্পিকারটাও নিয়ে গেছিলাম, বেশ আস্তে মৃদু আওয়াজে গানটা বাজছিল, আর মহারাষ্ট্রের মধ্যে বাংলা গান চলছে, সামনে জল, মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার, বুঝতেই পারছেন। আমার দারুণ লেগেছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছিল এক্সপিরিয়েন্সটা পুরোটাই। আমি একটু আগে বললাম না, ধুম লেকটা আমার অনেকটা পাতরাতু লেকের মতন লেগেছে, কিন্তু আমার অফিসের কালিগস যারা প্যাংগং লেক দেখেছে, তারা কিন্তু বলে যে এই ধুম লেকের সঙ্গে প্যাংগং লেকের এক দারুণ সাদৃশ্য আছে। এখানে মহারাষ্ট্রে ধুম লেককে নাকি বলা হয় প্যাংগং লেক অফ মহারাষ্ট্র। তো আমার তো যাই হোক ওই জায়গাতে যাওয়া হয়নি, ভবিষ্যতে যদি কখনো যেতে পারি তাহলে বুঝতে পারবো সিমিলারিটিটা। বাট আপনারা যদি কেউ গিয়ে থাকেন এবং আপনাদের যদি মনে হয় যে এটা প্যাংগং লেকের মতন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দেখুন, আমার বাবা আর সৌম্য দুজনে কি সুন্দর বোটে বসে গল্প করছে, আর আমি চুপচাপ ওদের ছবি তুলছিলাম। দেখুন শুধু আশেপাশের সিনারি, চোখ ফেরানো যাবে না। এই নৌকোর উপরে বসে মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা এখানেই কাটিয়ে দেই। ওপরে যে ক্লিপিংটা দেখছেন, এটা মহাবালেশ্বর পাহাড়ের ওপর থেকে দেখানো ধুম লেকের ভিউ। আমি যখন এক কোনায় বসে বাংলা গানে বিভোর, তখন দেখি আমার হাজব্যান্ড সৌম্য, বাবা মা তিনজনেই তিনটে আলাদা আলাদা কাজে মত্ত। ধুমলেকে এসে যখন বাবা দেখলো যে স্পিডবোট অ্যাডভেঞ্চার হচ্ছে, তখন বাবার বেশ স্পিডবোট রাইড করার ইচ্ছা হলো। লাস্ট বোধহয় বাবা গোয়াতে এই অ্যাডভেঞ্চারটা উপভোগ করেছিল। তো এখানে তাই স্পিডবোট কখন ছাড়বে, কোথায় ছাড়বে, লাইনটা কখন থেকে দেওয়া হবে, এইসব জানতে বাবা বাঁ দিকে যেই কোনাতে লাইন দেওয়া হচ্ছিল সেখানে চলে গেছিল। মায়ের তো হাঁটুর ব্যথা, তাই মা একটা সমতল জায়গাতে তার নিজের প্রিয় টুলটা রেখে ওইখানে বসে সামনে ধুমলেক আর টাইম টু টাইম আমাদের তিনজনকে পর্যবেক্ষণ করছিল। সৌম্য আবার এদিকে, সৌম্যর কিন্তু খুব ফটোগ্রাফির শখ, তাই সৌম্য আমরা যখন এইসব করছি, সৌম্য কিন্তু নিশ্চুপে দারুণ দারুণ মুহূর্তকে ক্যামেরাবন্দি করছিল। দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাচ্ছিল, সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসছে। এর মধ্যে বাবার লাইন যেটা স্পিডবোটে যাবে, তাদের এখন চান্স স্পিডবোটে যাওয়ার। আমায় অনেকবার জিজ্ঞেস করলো আসবো কি না, কিন্তু ওই সময় আমার না নিজের ওই বাংলা গান স্পিকারে চলছে, আর ততক্ষণে সৌম্য আমাকে জয়েন করে ফেলেছিল, আর আমরা দুজনে মিলে একটা ক্যামেরা স্ট্যান্ডে স্লোমোতে সামনের লেকটার ভিডিও করছিলাম। তো এই আনন্দ ছেড়ে আমার তখন স্পিডবোটে আর যেতে ইচ্ছা করলো না। পরে অবশ্য বাবা যখন স্পিডবোটে করে ঘুরে বেড়াচ্ছিল, তখন আমার বেশ ব্যাপারটা মিস করছিলাম। আমি একবার ভাবলাম যদি ফোন করে স্পিডবোটটাকে ঘুরিয়ে আমি যেখানে বসে আছি সেখানে নিয়ে আসা যায়, তাহলে আমি টুক করে চেপে পড়তাম। তো যাই হোক, ওই অভিজ্ঞতাটা এবার মিস হলো। পরে যদি কখনো যাওয়া হয় আমি অবশ্যই সেটা এনজয় করব। এখন বোটিংয়ের জন্য চেপেছি ধুম লেকে, মানে তথাকথিত প্যাংগং লেক। মনে হচ্ছে প্যাংগং লেকে আছি। এখন বোটিং করব। বোটিং হচ্ছে, বোটে রাইড করছি। কেউ আর চাপলো না, আমি একাই চাপবো। पाणीचे जो माउंटेन जो আপনারা চেন্নাই এক্সপ্রেস তো সকলেই দেখেছেন না? মনে আছে রাহুলের ওই কনফ্রন্টেশন সিনটা? ওই সিনটা ওই ধুম লেকেই শুটিং করা হয়েছিল।
শুধু ওটা নয়, আরও বেশ কয়েকটা বিখ্যাত সিনেমার শুটিংও এখানে হয়েছে, যেমন গঙ্গা জল, ওমকারা, দবাং, স্বদেশ প্রভৃতি। দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে এসছে। বাবাও নিজের স্পিডবোট অ্যাডভেঞ্চার শেষ করে আমাদের যোগদান করেছে। মাও গুটি গুটি পায়ে যেখানে বসছিল সেখান থেকে আমাদের কাছে চলে এসছে। আমি তো বললাম একটু আগে যে আমি আর সৌম্য বসে ক্যামেরা সেট করে সামনের দৃশ্য এনজয় করছিলাম আর গান শুনছিলাম। আমরাও আমাদের ক্যামেরা স্ট্যান্ডটাকে সঠিক অ্যাঙ্গেল করে রেখে দিয়েছি যাতে আমরা সূর্যাস্তের কোনো মোমেন্ট মিস না করি। যখন সূর্যাস্ত হওয়ার সময় না, তখন আপনারা হিন্দি সিনেমায় বা বাংলা সিনেমায় দেখেছেন যখন রোম্যান্টিক কিছু সিন দেখানো হয়, তখন কি সুন্দর দেখায়, নায়ক নায়িকা একসাথে আছে, পিছনে গান বাজছে, ভায়োলিন বাজছে, একটা খুব পরিচিত টিউনও বাজছে। ওই মুহূর্তে আমার এক্স্যাক্টলি সেম স্থানীয় মহারাষ্ট্রিয়ান খাবার মনে হচ্ছিল। আমরা চারজনে দাঁড়িয়ে আছি আর পিছনে কেউ যেন ওই গানটি গাইছে, কাহি দূর জব দিন ঢাল যায়। ডিনার সেরে আমি আর সৌম্য সূর্যাস্তের সৌন্দর্য এক অভূতপূর্ব দৃশ্য। আমি এর আগে নানা জায়গায় সূর্যাস্ত দেখেছি, কিন্তু ধুম লেকে সূর্যাস্ত আমি মনের মণিকোঠায় চিরদিন রেখে দেব। রূপালী আলো এক অদ্ভুত সূর্যাস্তের সময় কিরকম আকাশ লাল, কমলা, সোনালী আলো, আর সেই পরিবেশটাকে আরো রোমহর্ষক করে মনে হচ্ছিল যেন কেউ ইনভিজিবল আর্টিস্ট পুরো আকাশটাকে নানা শেডসে একের ওপর এক রং করে আছে। এই সময়টা সত্যি কথা বলতে প্রকৃতির এক অনন্য। সেদিন যখন আমরা নরম আলোয় চারপাশ বাড়ি বাড়ি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লান্তি ঘরে বাইরে কোথাও একটা হারিয়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যায়, তখন মনে হয় যেন জীবনের সব সমস্যারও একটা শেষ আছে। এই অনুভূতিটাকে জানেন ইংরেজিতে র্যালফ ওয়াল্ডো সাহেব একটি বিখ্যাত লাইনে ব্যক্ত করেছেন, এভরি সানসেট সাদা মখমলের চাদরে ঢাকা। এর মানে হচ্ছে প্রতিটি ধারে দাঁড়িয়ে মনে হয় নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি দেয়। এটা আমাদের শেখায় যে অন্ধকার যত গভীর হোক না কেন গোপনে প্রকাশ করে নতুন ভোর নিয়ে আসবে আলো, এবং তার সাথে আসবে এক রাশ নতুন সম্ভাবনা। সমস্ত পরিবেশ যেন এক অলৌকিক শান্তিতে আবিষ্ট। আশা করি আপনাদের আজকের ব্লগটি খুব ভালো লেগেছে। আরও এমন কিছু মজাদার অ্যাডভেঞ্চারের জন্যে আমাদের সাথে থাকুন। আবার ফিরে আসছি নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।